আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব ডায়রিয়া রোগের ওষুধ নিয়ে। অর্থাৎ আমাদের যে ডায়রিয়া হয়, সে ডায়রিয়া হলে আমরা ১ম চয়েস হিসাবে কোন ওষুধটিকে খেতে পারি বা ডায়রিয়াটাকে দ্রুত ভালো করার জন্য আমরা যে ওষুধটিকে ১ম চয়েস হিসাবে খেতে পারি, সে ওষুধটির নাম হচ্ছে ইমোটিল। এই ইমোটিলটি সাধারণত ক্যাপসুল আকারে পাওয়া যায় এবং এই ইমোটিল ওষুধের যদি জেনেটিক দেখি সেটা হবে লোপেরামাইড হাইড্রোক্লোরাইড এবং এই ইমোটিল ক্যাপসুলে লোপেরামাইড হাইড্রোক্লোরাইডটা সাধারণত ২ মিলিগ্রাম থাকে। তাহলে আমরা যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইমোটিল অথবা লোপেরামাইড হাইড্রোক্লোরাইডের যে ক্যাপসুল রয়েছে সেটাকে আমরা খেতে পারি। যদি একটি বিষয় দেখি যে ডায়রিয়া ছাড়াও আমাদের যে ইমোটিল বা লোপেরামাইড রয়েছে সেটা কি কাজ করে থাকে, অর্থাৎ বা ইমোটিল ওষুধের নির্দেশনা বা যদি ইন্ডিকেশন বলি, ইমোটিল ডায়রিয়া ছাড়া যেসব কাজ করে, যদি আপনার তীব্র ডায়রিয়া হয় সেক্ষেত্রে আপনার উদরে ব্যথা বা খিঁচুনি সহ যদি কোনো ডায়রিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে যাদের দীর্ঘস্থায়ী ডায়রিয়া যেটাকে ক্রনিক ডায়রিয়া বলে এবং যাদের ক্রনস রোগ রয়েছে যেটা ক্রন ডিজিজ বলে, গ্যাস্ট্রিক পরবর্তীতে সার্জারি, গ্যাস্ট্রিক পরবর্তী সার্জারিতে এটা দেওয়া হয়। তাছাড়া যাদের আলসারেটিভ কোলাইটিস রয়েছে, এই আলসারেটিভ কোলাইটিস রোগের ক্ষেত্রেও কিন্তু এই ইমোটিল ওষুধ রয়েছে সেটিকে ব্যবহার করা হয়। এখন যদি এই ইমোটিল ওষুধ বা লোপেরামাইড ওষুধের যদি একটু ফার্মাকোলজি দেখি, অর্থাৎ এটা ফার্মাকোলজি কি বা এটা কিভাবে কাজ করে, কোলিনার্জিক এবং নন কোলিনার্জিক যে নিউরোট্রান্সমিটারের যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াকে বাধাদানের মাধ্যমে লোপেরামাইড বা যে ইমোটিল রয়েছে সেটা আমাদের যে অন্ত্র বা পেটের ভিতরে যে রয়েছে তার লম্বা এবং বৃত্তীয় যে পেশি রয়েছে সেই পেশির সংকোচনটাকে প্রসারণটাকে কি করে বাধাগ্রস্ত করে, অর্থাৎ পেশিটা যাতে বেশি সংকোচন এবং প্রসারণ না করে বা আমাদের ইন্টেস্টাইনটা, সেই কাজটা কিন্তু এই ইমোটিল বা লোপেরামাইড করে থাকে। এবং এই লোপেরামাইড হাইড্রোক্লোরাইড বা ইমোটিল অন্ত্র বা আমাদের যে খাদ্যনালী রয়েছে, খাদ্যনালীর যে প্রাচীর রয়েছে তার ওপিয়েট রিসেপ্টরের সাথে সংযুক্ত হয়ে যে আমাদের যে অন্ত্রের প্রাচীর রয়েছে তার সংকোচন প্রসারণটাকে কমিয়ে দেয় এবং অন্ত্রের যে ট্রানজিট টাইম রয়েছে, অর্থাৎ অন্ত্রের পাচ এবং অপাচ্য খাদ্যের অবস্থানের সময়টা সেটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ খাদ্যটা যাতে বেশি সময়টা পেটের মধ্যে থাকে সেই কাজটা করে থাকে ইমোটিলটা। এবং এছাড়া কি করে, এটা যে অন্ত্র অর্থাৎ আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে সেই ইন্টেস্টাইনের ইলেকট্রোলাইট এবং যে তরল সেটাকে নিঃসরণটাকে বাধা প্রদান করে। আমরা সাধারণত ডায়রিয়া হলে যে কাজটা দেখি যে প্রচুর পরিমাণে মল আসে, তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে পানি যায়, সেই পানিটার সাথে কিন্তু ইলেকট্রোলাইটসটা বের হয়। এই ইমোটিল বা এই লোপেরামাইডটা কি করে, সেই তরলটাকে পানিটাকে আসা বন্ধ করে এবং ইলেকট্রোলাইটসটা যাতে না আসে সেই কাজটা কিন্তু তৈরি করে থাকে। এবং আমরা লোপেরামাইড বা যে ইমোটিল রয়েছে সেই ওষুধটিকে সাধারণত কিভাবে খাবো বা খাবারের নিয়ম যদি বলি বা মাত্রা বা সেবনবিধি যদি বলি, যাদের তীব্র ডায়রিয়া রয়েছে যেটাকে একুট ডায়রিয়া বলে, সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকেন প্রাথমিক অবস্থায় ২টি ক্যাপসুল একসাথে, এরপরে একটি ক্যাপসুল করে প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর সাধারণত ৩ থেকে ৪টি ক্যাপসুল আপনি প্রতিদিন খেতে হবে এবং প্রতিদিন আপনি সর্বোচ্চ ৮টি ক্যাপসুল খেতে পারবেন। এর উপরে কিন্তু খাওয়া কোনোভাবেই পসিবল নয়। তাহলে আমরা প্রথমেই ডায়রিয়া শুরু থেকেই আমরা ২টি ক্যাপসুল একসাথে খাবো। তারপরে প্রতিবার পায়খানার পরে আমরা ১টি করে ক্যাপসুল খেতে পারি এবং ৩ থেকে ৪টি ক্যাপসুল প্রতিদিন সাধারণত খাওয়া হয়, সর্বোচ্চ ৮টি ক্যাপসুল খেতে পারবো। এবং অপ্রাপ্তবয়স্ক যাদের বয়স ৫ থেকে ৯ রয়েছে তারা ১টি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানার পর অথবা পাতলা পায়খানা না থামা পর্যন্ত এটাকে খাওয়ানো যেতে পারে, তবে প্রতিদিন ৬টি ক্যাপসুলের বেশি কিন্তু কখনই খাওয়ানো যাবে না। অপ্রাপ্ত বয়স্ক রয়েছে, অর্থাৎ যারা হচ্ছে ৫ থেকে ৯ বছর বয়স রয়েছে যাদের, এটি ১টি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানার পর এবং পায়খানার পর এবং পাতলা পায়খানার পর না থামা পর্যন্ত ১টি করে ক্যাপসুল এবং প্রতিদিন সর্বোচ্চ ৪টি ক্যাপসুলের বেশি খাওয়ানো যাবে না। তাহলে যাদের প্রাপ্তবয়স্ক তারা ৮টি ক্যাপসুলের বেশি নয়, যাদের বয়স ৯ থেকে ১২ তারা ৬টি ক্যাপসুলের বেশি নয় এবং যাদের বয়স ৫ থেকে ৯ বছরের মধ্যে রয়েছে তারা ৪টি ক্যাপসুলের বেশি কিন্তু প্রতিদিন কখনোই খাবেন না। এটা পরে ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। এবং দীর্ঘমেয়াদী ডায়রিয়া যেটাকে ক্রনিক ডায়রিয়া বলে, সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন ২ থেকে ৪টি ক্যাপসুল বিভক্ত মাত্রায় এবং যারা অপ্রাপ্তবয়স্ক রয়েছে তার তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন ১ থেকে ২টি ক্যাপসুল অথবা চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী কিন্তু খেতে পারেন, যাদের দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা অনেক দিন ধরে ডায়রিয়ার সমস্যা রয়েছে তারা। এখন যদি একটু অন্য ওষুধের সাথে মিতক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখি, অর্থাৎ যে ইন্টারেকশন কি করে থাকে এই ইমোটিল ওষুধটি, এ ব্যাপারে এখনো কোনো যে তথ্য রয়েছে সেটাও কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অন্য ওষুধের সাথে সাধারণত করে থাকে না। প্রতি নির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন বা কারা এই ইমোটিল বা লোপেরামাইড ওষুধটিকে খেতে পারবেন না। যারা লোপেরামাইড হাইড্রোক্লোরাইড বা ইমোটিল ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে বা হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা অ্যালার্জিক রিয়েকশন রয়েছে এবং কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত, তাদের জন্য এই ওষুধটিকে সাধারণত দেওয়া যায় না, বা তারা যেহেতু এটাকে কোষ্ঠকাঠিন্য করে এবং যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সাধারণত ইমোটিল ওষুধটা খাওয়া যাবে না। তীব্র ডায়রিয়া যদি মলের সাথে রক্ত দেখা যায়, আপনার ডায়রিয়াটা হয়েছে সেই সাথে যদি রক্ত যায় এবং শরীরের তাপমাত্রা যদি বৃদ্ধি লক্ষ্য করা যায়, সে অবস্থায় লোপেরামাইড ওষুধটাকে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার ডায়রিয়া হচ্ছে, তার সাথে রক্ত যাচ্ছে, আপনারা এটাকে খাবেন না। এবং যদি ডায়রিয়া হয়েছে এবং তার সাথে জ্বর আসতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইমোটিল ওষুধটিকে সাধারণত খাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্ট কি করে থাকে, তার মধ্যে রয়েছে যে তলপেটে ব্যথা, পরিপাক তন্ত্রের অস্বাচ্ছন্দ্য রয়েছে, মুখটাকে শুকিয়ে যেতে পারে, মাথা ঘোরাতে পারে, অবসাদ বা বিষণ্ণতা আপনার লাগতে পারে, ত্বকে লালচে বা প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু তৈরি হতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে এটাকে খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় যে ইমোটিল বা লোপেরামাইড হাইড্রোক্লোরাইডের ব্যবহারের নিরাপত্তাটা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত নয়। গর্ভাবস্থায় অন্যান্য ওষুধের সাথে লোপেরামাইড হাইড্রোক্লোরাইড বা ইমোটিল ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। যদিও মাত্র দুগ্ধে এটি অতি সামান্য পরিমাণে যে নিঃসরণ হয়, তবু স্তন্যদানকালে ইহার ব্যবহার বিশেষ করে সতর্কতা অবলম্বন আপনাকে অবশ্যই করতে হবে। সতর্কতা কি করতে হয়, কি কি সতর্কতা রয়েছে যে ইমোটিল ওষুধটি খাওয়ার ফলে? মারাত্মক যকৃত বা যাদের লিভারের সমস্যা রয়েছে তারা অবশ্যই ইমোটিল বা লোপেরামাইড হাইড্রোক্লোরাইড ওষুধটাকে সতর্কতার সাথে ব্যবহার করবেন। মাত্রা আধিক্যতা বা ওভারডোজ যদি হয়ে থাকে বা অতিরিক্ত খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কি হতে পারে? মাত্রা অধিকতার ইমোটিলের ব্যবহার কোষ্ঠকাঠিন্য, কেন্দ্রীয় যে স্নায়বিক দুর্বলতা বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে দুর্বলতা সেটা হতে পারে, বমি ভাব সেটাও দেখা দিতে পারে। থেরাপিউটিক ক্লাস কি? থেরাপিউটিক ক্লাস রয়েছে, এটি অ্যান্টিডায়রিয়াস এবং অ্যান্টিমোটিলেটরি একটি ড্রাগ, অর্থাৎ এটি ডায়রিয়ার প্রতিরোধী একটি ড্রাগ এবং পেটের যে মোটিলিটি বৃদ্ধি করে সেই বৃদ্ধিটা কমানোর একটি কিন্তু ওষুধ, কিন্তু আমরা ইমোটিল বা লোপেরামাইডকে বলতে পারি। ওষুধটিকে সংগ্রহণ করব কিভাবে? এটি সাধারণত আলো থেকে দূরে, ঠান্ডা এবং শুষ্ক স্থানে অবশ্যই রাখতে হবে এবং সকল ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তাহলে এ ছিল যে ইমোটিল বা লোপেরামাইড ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ ওষুধটি কি কি কাজ করে থাকে, তার ফার্মাকোলজি কি, কি নিয়ম এটাকে খাবেন, কারাটাকে খেতে পারবেন না, অন্য ওষুধের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে বা এটার সাইড ইফেক্ট কি রয়েছে, গর্ভাবস্থা এবং স্তন্যদানে খাওয়া যাবে কিনা, সতর্কতা, এবং আপনি যদি অতিরিক্ত পরিমাণে খান সেক্ষেত্রে কি ব্যবস্থা আপনাকে বা কি সমস্যাটা হতে পারে, থেরাপিউটিক ক্লাস এবং ওষুধটিকে সংগ্রহ করার যে নিয়ম রয়েছে সে বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত বা পরামর্শ দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সে মতো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।